দার্জিলিং চা না, দার্জিলিং থেকে কিনে আনা চা নয়, এটা বাড়ির নর্মালি চা। তো বন্ধুরা, আমি শুভজিৎ, চিনতেই পারছো। দার্জিলিং ভ্রমণের 4র্থ পর্ব আমার দেওয়া হয়ে গেছে। তো তারপরে আবার ভিডিও আসছে দার্জিলিংয়ের ওপর, কেন সেটা নিয়ে সবাই এত আগ্রহ হলো। সেটা হলো চা খেতে খেতেই বলি। দার্জিলিং গেছি, এর আগেও আমার 2বার যাওয়া হয়েছে, এটা নিয়ে আমার 3য় বার এবং অনেক দিন পরই গেছি। এইটা প্রায় লাস্ট আমি গেছিলাম প্রায় 15-16 বছর আগে। তো সেই দার্জিলিংয়ের সাথে এই দার্জিলিংয়ের হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স প্রথমেই বলে রাখলাম। কারণ যেখানে আমি মহাকাল মন্দির দেখেছি, মহাকাল মার্কেটটা দেখেছি, সেই মার্কেট আর এখনকার মার্কেট আকাশ পাতাল তফাৎ। তো দার্জিলিং যারা যাবে আমার ভিডিও দেখার পর, জানি না ভিডিওটা সবাই মোটামুটি দেখেছে, এসছে কম বেশি ভিউ। খেতে খেতেই বলি, চা খাচ্ছি, সঙ্গে তো বাঙালির প্রিয় বিস্কুট রয়েছে। তো দার্জিলিং গিয়ে আমার কিছু মিশ্র অভিজ্ঞতা হয়েছে, তো সেগুলোই আমি তোমার সাথে শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার পর আমার এই ভিডিও দেখে যারা দার্জিলিং যাবে তাদের অনেকটাই হেল্প হবে। তো প্রথম পয়েন্ট সেটা হলো, আমরা দার্জিলিং যাব কিভাবে। তো শিয়ালদা বা হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে। ট্রেন নিয়ে আমি কোনো বলবো না যে এই ট্রেন ভালো, ওই ট্রেন খারাপ, এই ট্রেন ভালো। ট্রেন প্রচুর রয়েছে, টিকিট কম বেশি 2 মাস তো এখন কোটা দেয় রেল। তো 2 মাস আগে পরে যদি কাটো তো মোটামুটি আশা করছি পেয়ে যাবে, কারণ ট্রেনের সংখ্যা এখন যেহেতু প্রচুর। তো তার মধ্যেও আমার এটা ব্যক্তিগত মত, আমি বলছি না যে যেতেই হবে এই ট্রেনে। তো আমার ব্যক্তিগত মত, সেরা ট্রেন হলো শিয়ালদা থেকে 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কেন? কারণ এর থেকে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস বা সরাইঘাট যদিও এনজিপি ঢোকার টাইমটা খুবই বাজে, তার মধ্যে কাঞ্চনকন্যাটা আমি কেন বেশি প্রেফার করছি, কারণ কাঞ্চনকন্যা প্রথম কথা হলো শিয়ালদা বা হাওড়া থেকে ছাড়া যতগুলো ট্রেন ছাড়ে তার মধ্যে কাঞ্চনকন্যা একমাত্র ট্রেন যে ট্রেন হলো শিলিগুড়ি যায়। বাকি যত ট্রেন আছে শিয়ালদা এবং হাওড়া থেকে ছাড়া, শিলিগুড়ি যাওয়ার ট্রেন কিন্তু আরেকটা রয়েছে, সেটা কিন্তু পুরী থেকে হাওড়া আসে, হাওড়া থেকে শিলিগুড়ি যায়, সেটা অন্য। কিন্তু আমাদের হাওড়া বা শিয়ালদা থেকে ছাড়া একমাত্র ট্রেন কাঞ্চনকন্যা, যেটা কিন্তু শিলিগুড়ি যায়। এবার শিলিগুড়ি কেন বলছি, প্রথম কথা, ট্রেন বাস যাই পাও সেটা কিন্তু সবথেকে বেশি অ্যাভেলেবেল শিলিগুড়ি থেকে, কারণ এনজিপি থেকে নয়। এনজিপি থেকে শুধু শেয়ারেবল ট্যাক্সি রয়েছে। প্লাস আরও একটা ডিফারেন্স যেটা হলো, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ভাড়া কিন্তু 250 টাকা শেয়ারে, আর সেটাই যদি তোমরা এনজিপি থেকে যাও, এনজিপি থেকে সেটাই কিন্তু 300 টাকা, মানে 50 টাকা কম বেশি হচ্ছে, শেয়ারে বলছি। প্লাস যদি বুক করেও যাও তাহলে কিন্তু 300-400 টাকা কিন্তু হেরফের হবেই শিলিগুড়ি এবং এনজিপি। আমি শেয়ারে গেছি বলে মোটামুটি 2.5 থেকে 1800 থেকে শুরু, এবং 3-3.5 বড় গাড়ি 4-4.5 অবধি টোটাল রিজার্ভে কিন্তু খরচা পড়ে, আমি যতটুকু খোঁজ নিয়েছি। এটা হলো মেন কারণ। দুই যে কারণটা সেটা হলো, শিলিগুড়িতে যদি আমি নামি তো শিলিগুড়ি থেকে বাস অ্যাভেলেবেল, যেটা কিন্তু শিলিগুড়ি থেকে যায়, এবং শিলিগুড়ি থেকে গ্যাংটক বা আদার্স যাওয়ার কিন্তু সিকিমের নিজস্ব বাস স্ট্যান্ড বা নিজস্ব ট্রান্সপোর্টের বাসও কিন্তু শিলিগুড়ি থেকে ছাড়ে। অর্থাৎ ট্রান্সপোর্টারলি আমি কিন্তু বেশি অপশান পাবো কিন্তু শিলিগুড়ি থেকে, এনজিপি থেকে নয়। আর যদি একটা অপশান রয়েছে সেটা হলো, তোমরা যদি এনজিপিতেও আসো, এনজিপি থেকে শেয়ারে বা ছোটো গাড়ি করে তোমরা শিলিগুড়ি চলে আসতে পারো। সেটা আবার খরচা সাপেক্ষ, এবং যারা ফ্যামিলি নিয়ে যাবে এবং অনেক জন যাবে তাদের জন্য আবার নেবে ওই করে আবার তোমরা এসো শিলিগুড়ি থেকে আবার বুক করো, সেটা হ্যাপা। তার থেকে ডাইরেক্ট যদি শিলিগুড়ি আসো, এই যে খরচা বা এই যে জার্নিটা, খরচাটা দেখো বড় কথা না, কারণ শিলিগুড়ি থেকে এনজিপি যাওয়ার খরচা কিন্তু আমি শেয়ারে এসেছি 40 টাকা নেয়, খরচাটা খুব বেশি নয়। কিন্তু এই যে ধকলটা যায়,
সেটাই কিন্তু একটা বেশি হয়ে যায়। এটা হলো প্রথম পয়েন্ট। এবার হলো দ্বিতীয় হলো শেয়ার ট্যাক্সি না বাস কোনটা বেটার। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো শেয়ার ট্যাক্সি বাস। যদি মাল বেশি থাকে বাসে যাওয়ার কোনো দরকার নেই। 100 টাকা বাঁচানোর জন্য শেয়ার ট্যাক্সি বেটার, কারণ শেয়ার ট্যাক্সিতে মাল যদি বেশি হয় না, বাসে কিন্তু খুব অসুবিধা, যেটা আমি ফেস করেছি। আমি লাস্টে বাধ্য হয়ে ফেরার সময় কিন্তু বাস ছিল, বাসে করে আসতে পারতাম, আমি কিন্তু ফেরার সময় আর বাসে ফিরিনি, আমি শেয়ার ট্যাক্সিতেই নিয়ে এসেছি। শেয়ার ট্যাক্সিতে তুমি মাল নেওয়ার ক্যাপাসিটি বেশি এবং এই ঝামেলাটা থাকবে না যেটা বাসে কিন্তু আছে। বাসে কিন্তু লেখা আছে, আমি যখন শিলিগুড়ি স্টেশনের টিকিট কাটছিলাম তখন কিন্তু সেখানে লেখা ছিল যে বেশি মাল হলে কিন্তু তোমরা বাসের টিকিট দেবে না, এবং তারা সত্যিই দিচ্ছিল না। সেখানে একজন মহিলা পুলিশকর্মী ছিলেন, তিনি কিন্তু মানে যেহেতু ছেলে মেয়ে প্রচুর লোক গেছে তার জন্য মহিলা পুরুষ দুজনেই ছিল, বিশেষ করে মহিলারা সামনের দিকে ছিল, যে উনি দেখাচ্ছেন যে দেখুন লেখা আছে যে এখানে শেয়ার মানে মাল বেশি হলে বাসে কিন্তু টিকিট দেবে না। তো আমরা অনেক বলে কয়ে রিকোয়েস্ট করে আমি পেয়েছি টিকিটটা। আর যেহেতু ব্লগিং করি বা ব্লগার দাদা ব্লগিংয়ে করে দেখাবো, বাসটা দেখাবো বলে আমি পেয়ে গেছি। তো সেটা তোমাদের ক্ষেত্রে নাও হতে পারে, সেই জন্য আমি বলছি শেয়ার ট্যাক্সি করে 250 টাকা দিয়ে চলে যাওয়াটাই বেটার। 105 টাকা বাসের টিকিট, সেখানে 140 টাকা 145 টাকা আরও বেশি দিলে তোমরা কিন্তু আরামে চলে যাবে। প্লাস বাসে যদি যাও মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা কিন্তু বাসে নেয়, বা 77 কিলোমিটার। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব হলো 77 কিলোমিটার, সেটা যেতে বাসে কিন্তু 4.5 থেকে 5 ঘন্টা নেয়, এবং মাঝখানে একবারই সোনাদার আগে হল দেয়, তো একবারই হল্ট, আর যেতে কিন্তু 4.5 থেকে 5 ঘন্টা। সেখানে যদি শেয়ার ট্যাক্সিতে যাও তোমরা, সেটা 2.5 থেকে 3 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা 15 মিনিট লাগবে, তার মধ্যে কিন্তু আরামসে পৌঁছে যাবে। চাটা খাই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা 2 নম্বর পয়েন্ট। এরপরে আসছে 3 নম্বর পয়েন্ট। তো 3 নম্বর যে পয়েন্টটা সেটা হলো যে আমরা যখন দার্জিলিং যাব, দার্জিলিং যাওয়াতে আমাদের কোথায় হোটেল নেওয়া উচিত। দেখো, যারা প্রথম যাচ্ছ তাদের বলবো পয়সাটা খরচা করুন, ম্যালের কাছাকাছি নিন। তাতে ম্যালের ভাইবটা নিতে গেলে ম্যালের কাছাকাছি নেওয়া বেটার। প্লাস যারা বয়স্ক মানুষ তাদের ম্যালের কাছেই নেওয়া উচিত, কারণ গ্যাংটকে আমি গেছি, গ্যাংটকের রাস্তা যতটা হিলি, একটা হিলি রাস্তায় উঠতে একটা মানে কলকাতা বা কলকাতা সংলগ্ন অঞ্চলে মানুষদের যে কষ্টটা হয় সেটা কিন্তু ওখানকার মানুষদের হয় না। আমাদের কিন্তু, আমার বিশেষ করে ভিডিও করতে হলেও আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছিল ওই হিলি রাস্তায় উঠতে, যেহেতু আমি মেলার থেকে অনেকটা নিচে নিয়েছিলাম। আমার কারণটা আমি পরে বলছি। কিন্তু যারা বয়স্ক মানুষ হবে তাদের বলবো আপনারা পয়সা বেশি দিন, মেলের কাছে যদি ভিড়ভাট্টা না থাকে, যেমন এখন ছুটির সময় চলছে, তো ছুটির সময় আমি শ্রেষ্ঠা হোটেলে খেতে গেছিলাম, বলেইছি আমি ভিডিওতে 3 বা 4 ব্লগে আমি হয়তো বলেছি 4 নম্বর পার্টে, যে খাবারের কোয়ালিটি ভালো খারাপ, কিন্তু শ্রেষ্ঠা হোটেলে মানে যে রেস্টুরেন্টের ওপরে কিন্তু হোটেল ভাড়া নেয়। শ্রেষ্ঠাতে হোটেল থেকে আমাদের ম্যাল হলো 3 থেকে 4 মিনিট হেঁটে, কিন্তু ওই হোটেলটা এই সময় রেট, যেটা নর্মাল সময় 1600 1500 থেকে 2000 থাকার কথা, সেটা 4500 টাকা নিচ্ছে। বুঝতে পারছো, এই সময় প্রচুর রেট হাই। আর বয়স্ক মানুষ হলে হোটেলে একদম ম্যালের কাছে নেওয়া উচিত, কারণ হিলি রাস্তায় উঠতে কিন্তু কলকাতা বা কলকাতা সংলগ্ন মানুষদের কিন্তু কষ্টটা একটু বেশি হবে, তো সেটা বুঝে। এবার হলো যারা একটু কম বয়সী আমাদের মতো পার্সন আছো, তাদের জন্য যারা চিপে যেতে চাও কম খরচা, তারা ম্যাল থেকে একটু দূরে হিলকাট রোড, যেখানে বাসটা নামাবে, বাস অ্যাকচুয়ালি নামায় কিন্তু দার্জিলিং স্টেশনের আশেপাশে, কেউ এগিয়ে নামায় কেউ পিছিয়ে নামায়। আমি একটু এগিয়ে নেমেছিলাম, হিলকাট রোডের মুখে নেমেছিলাম। এই হিলকাট রোডের মুখে প্রচুর হোটেল রয়েছে, যেগুলো 500 থেকে শুরু, 700, 1000, 1200 এরকম
প্রচুর দামের কিন্তু হোটেল রয়েছে। আমি কোনো হোটেলের প্রমোশন করছি না। তো হোটেল খুঁজলে একটু খোঁজাখুঁজি করলে কমের মধ্যে 1000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবে। আমি এই সময় গিয়েও 1000 টাকার মধ্যে কিন্তু হোটেল বার করেছি। তো খারাপ না, আমার হোটেলটা ভালোই ছিল, ছোট্ট রুম, সিঙ্গেল বেড, 1000 টাকা, 3 দিনে 3000 টাকা। হ্যাঁ, 3 দিন নিয়েছি বলে ওরা আমাকে রেটটা কমিয়েছে, নাহলে আমাকে ওই রুম 1800 টাকা বলেছিল। সেখান থেকে আমি 3 দিন 1000 টাকা 3000 টাকা দিয়েছি, মানে প্রায় 2400 টাকা। 3 8 এবং 54, 5400 হতো, সেটা আমি 3000, মানে 2400 টাকা আমি সেভ করেছি। এখানে একটা আমার সেভ হয়েছে। তো এটা হলো থাকা। এবার হলো খাওয়া দাওয়া। দেখুন, আমরা বাঙালিরা, আমি জানি না কার কী হয়, কিন্তু আমার ব্যক্তিগত বাইরে গেলে একটা হোম সিকনেস কাজ করে। এবং বাইরে গেলে বাঙালিরা মাছ ভাত, যেহেতু বলে বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, সেটা সত্যিই যে বাইরে গেলে বোঝা যায়। আমি ওখানে যেদিন সেকেন্ড দিন, আমি যে সেকেন্ড পার্টটা দিয়েছিলাম, সেদিনকে পুরো ধকল ছিল, শেয়ার ট্যাক্সি করে ঘুরেছি বলে আমি সেদিনকে ভাত খেতে পারিনি। পরের দিন আমি খরচা করে বেশি টাকা দিয়ে কিন্তু ভাতই খেয়েছি। তো বাঙালিদের বাইরে গেলে ভাত লাগবেই। আমি এই সময় মহাকাল রেস্টুরেন্ট আদার্স অনেক প্রচুর বাঙালি হোটেল রয়েছে। বাঙালি হোটেলে ওখানে জানি না ভাতের অসুবিধা কিনা, কিন্তু দুটো হোটেলেই ভাত কিন্তু সেদ্ধ হচ্ছে না। আমরা সেই ভাত কিন্তু, চাল ভালো, চাল নট আউট ভালো, মোটা চালের ভাত নয়, সরু চালেরই ভাত, কিন্তু চাল সেদ্ধ হচ্ছে না, খাওয়া যাচ্ছে না ভাত। তো পারলে যারা ভাত খুব একটা খান না, তারা পারলে ভাতটাকে এড়িয়ে চলুন, রুটি খান, কিন্তু ভাতটাকে এড়িয়ে চলুন। ওখানে ভাতের কোয়ালিটি, মহাকাল রেস্টুরেন্টের মতো নামি রেস্টুরেন্টে যদি ভাতের কোয়ালিটি এরকম থাকে, তাহলে ছোটোখাটো রেস্টুরেন্টে খুব ভালো হবে না, আশা করছিও না। চাটা একটু গেল, ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো চাটা। তো এটা হলো খাবারের কথা। খাবার যেটা বলার সেটা তো বললামই, যে ভাতটাকে এড়িয়ে রুটি খান বেশি। আর দার্জিলিং গেলে আমার মনে হয় না, আমরা তো সারা বছরই 365 দিনই ভাত ডাল খাচ্ছি, সেখান থেকে যদি 5 দিন আমি ভাত ডাল বাদই দিলাম, খুব ক্ষতি তো হবে না। ওখানে মোমো আছে, র্যামেন আছে, প্রচুর খাবার রয়েছে। এছাড়াও চাইনিজ, তিব্বতি খাবার, ওই কি ওটাকে বলে, থুকফু না কি বলে, আমি উচ্চারণটা অ্যাকচুয়ালি সঠিক জানি না। এই সকল খাবারও কিন্তু ট্রাই করতে পারে। মুখের টেস্ট পাল্টানোই যায়, তাই না? এরকম খাবার আপনারা টেস্ট করে থাকতে পারে, ভাতটাকে এড়িয়ে চলাই বেটার হবে। এবার হলো আরেকটা জিনিস আমি মিস করে গেছি, ভিডিওর প্রথমেই বলা আমার উচিত ছিল। সেটা হলো, যারা প্রথমবার দার্জিলিং যাচ্ছ, শিলিগুড়ি বা এনজিপি নামছো, এটা তাদের জন্য বেশি করে লাগবে। এটা প্রথমেই আমার ডিসক্লেমার দিয়ে বলা উচিত ছিল। সেটা হলো, ওখানে দার্জিলিং বা শিলিগুড়ি বা এনজিপি স্টেশনের বাইরে প্রচুর লোক দাঁড়িয়ে থাকে। এরা কিন্তু এজেন্ট, তোমার গাড়ি লাগবে বলে ধরে নিয়ে যাবে, ভেতরে নিয়ে গিয়ে তোমাকে একটা প্যাকেজের মধ্যে ঢোকানোর ওরা চেষ্টা করে। আমাকেও করেছিল, আমি গেছিলাম, যে কি বলে দেখি না। আমি এই অভিজ্ঞতাটা এর আগে আবার হয়নি, কারণ আমি এর আগে ফ্যামিলি গ্রুপ নিয়ে গেছিলাম। ফার্স্ট টাইম আমি দার্জিলিং একা গেছি, যদিও এর আগের বছর গ্যাংটকও আমি একা গেছিলাম। তো এর আগে ফ্যামিলি নিয়ে গেছে বলে সেই হ্যাপাটা আমার হয়নি, এবছর সেটা হয়েছে। আমি দেখতেই গেছিলাম, আমি জানতাম এটা হয়, কিন্তু আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করলাম। ওরা গিয়ে আমাকে ট্যুর প্যাকেজ বিভিন্ন রকম বলছে, বাস আছে, আমাদের কাছে এক্সট্রা গাড়ি আছে, আমি গাড়ি করে দিয়ে যাব, তোমাদের সাইট সিন রয়েছে, সমস্ত কিছু করিয়ে দেবো। তো সেটা সাবধান, এটা কিন্তু প্রচুর টাকা একটা ডিমান্ড করবে। তো এই স্ক্যামটা কিন্তু শিলিগুড়ি এবং দার্জিলিং দুটো জায়গাতেই হয়, এটা থেকে তোমরা বেছে, এটা একটা স্ক্যাম। হোটেল পেলে হোটেল দরদাম করবে, কমানো যায়। 1800 টাকার হোটেল এই বাজারে, যেখানে দার্জিলিংয়ের ভিডিওতে দেখেছো যে মেলে কী হারে লোক, সেখানে কিন্তু 1800 টাকার হোটেল আমি 1000 টাকায় পেতে পারলে, তোমাদের যদি কোনো 1000 টাকা বা 1200 টাকার হোটেল, যেটা কিন্তু 500 800 টাকার মধ্যে করা যায়। হ্যাঁ, একটা রিজনেবল দাম বলো, কারণ জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তাতে 200-300 টাকা অন্তত বলো না, 200-300 টাকা কিছু পাওয়া যাবে না হোটেল অন্তত। এটা বুঝে শুনে বলো, তবে বার্গেনিং করো। তো 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো কেনাকাটা। দার্জিলিংয়ে কেনাকাটার প্রচুর দোকান রয়েছে, কিন্তু তার মধ্যে একটা স্পেশাল জায়গা হলো গোর্খে হাট, যেটা একমাত্র বৃহস্পতিবার দিনই বসে। ওখানে কিন্তু ওখানকার লোকাল খাবার থেকে শুরু করে অনেক লোকাল জিনিস পাওয়া যায় ওই মার্কেটে।
আমি দার্জিলিংয়ে 4 দিন ছিলাম। গোর্খেহাট, যেটা একমাত্র বৃহস্পতিবার দিনই বটে। গোর্খেহাটে বিভিন্ন রকম স্ট্রিট ফুড, দার্জিলিংয়ের স্পেশাল স্ট্রিট ফুড যদি খেতে, প্লাস ওই মার্কেটে সেদিন কিন্তু ছোটোখাটো ওখানকার যারা সবজি কেনে তারা, আমি শুনেছি যে ওই দিন নাকি সারা সপ্তাহের সবজি কিনে নেয়। তো যেহেতু দার্জিলিং ঠান্ডার জায়গা, তো সবজি 7 দিন 5 থেকে 6 দিন ভালো থাকে। তো আমি দেখছিলাম যে, আমি ভিডিওতে দেখি যে গোর্খেহাটে যে প্রচুর মানুষ কিন্তু সবজি থেকে শুরু করে নানা রকম জিনিসপত্র কিনছে। এছাড়াও জিনিসপত্রের দোকান, অর্থাৎ জামা কাপড়, ক্লথ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পাওয়া যায়। এর জন্য গোর্খেহাট ছাড়াও কিন্তু সপ্তাহের 5-6 দিন যেটা থাকে সেখানে কিন্তু এইসব জামা কাপড় পাওয়া যায়, তাতে অসুবিধা হয় না। দ্বিতীয় যে কথাটা সেটা হলো, গোর্খেহাটে যে কমটা পাওয়া যায় সেটা কিন্তু অন্য দিন পাওয়া যাবে না। জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর হয়। যেটা নিচে 200 টাকা পাওয়া যায় সেটা ওখানে কিন্তু প্রায় 500 থেকে 600 টাকার কাছে। আমি দরদাম করেছিলাম, একটা ছেলেদের জামার দরদাম করেছিলাম, যেগুলো আমার ধারণা রয়েছে, যেগুলো আমি হয়তো এখানে 350 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাব, সেটা ওখানে আমাকে 750-800 টাকা বলছে। তো কেনাকাটা যদি তোমরা সুভিনিয়ার হিসাবে ওই ম্যাগনেট যেটা লাগায় ফ্রিজে, সেটা যদি কিনতে চাও ওখানে কিনতে পারো। 50 থেকে 70 টাকার মতো দাম পড়ছে, সেটা কেনাই যায়। এছাড়া জামা কাপড় বা অন্যান্য টুকিটাকি জিনিস যেগুলো আমরা কলকাতাতে পাই, সেগুলো ওখান থেকে আমি বলবো না কেনাই ভালো, কারণ ওখানে দামটা প্রচুর। এবার সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমার যদি পছন্দ হয় কিনতেই পারো। আর একটা অপশান, কেনাকাটা, যারা কেনাকাটা করতে চাও দার্জিলিংয়ে, তাহলে আমরা কি কেনাকাটা করব না? হ্যাঁ, কেনাকাটা অবশ্যই করবে। সেটা হলো, দার্জিলিং থেকে কলকাতা ফেরার ট্রেন কিন্তু প্রত্যেক কটাই বিকেলের দিকে, অর্থাৎ 5:30-6টার আগে কোনো ট্রেন নেই। প্রথম ট্রেন মোটামুটি উত্তরবঙ্গ 6টার সময়। তারপরে যারা বন্দে ভারতে বিড়বে তারা তো দুপুর 3টের সময় তাদের ঢুকতেই হবে, 3টের আগে। কিন্তু যদি দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনকন্যা প্লাস উত্তরবঙ্গ, এগুলো কিন্তু 6টা, 6:30, 7টার পর ট্রেনগুলো প্রত্যেক কটা দার্জিলিং বা শিলিগুড়ি থেকে ছাড়ে। শিলিগুড়ি থেকে একমাত্র কাঞ্চনকন্যা ছাড়ে, বাকিগুলো এনজিপি থেকেই ছাড়ে। তোমরা যদি দার্জিলিং বা গ্যাংটক বা যেখানেই যাও, কোনো অফবিট জায়গায় যাও, সেখান থেকে ওই 6টা থেকে 7টার মধ্যে যদি ওখান থেকে বেরাও এবং 10:30, 11টার মধ্যে যদি স্টেশনে ঢুকে পড়তে পারো, সে এনজিপি হোক, শিলিগুড়ি হোক, প্রত্যেকটা স্টেশনে কিন্তু একটা করে ক্লক রুম থাকে। আমি এনজিপি স্টেশনের ক্লক রুমটা তোমাদের দেখিয়েছি, যেটা 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। এই ক্লক রুমে 200 টাকা দিয়ে তোমরা যদি তোমাদের যত ব্যাগ রয়েছে একটা বড় খাঁচা নিয়ে তার মধ্যে তোমাদের জিনিসপত্র রেখে দাও, তাহলে তোমরা শিলিগুড়ি থেকে 30 টাকার বিনিময়ে চলে আসো হংকং মার্কেট। আমাদের ছোটোবেলায় আমরা যখন যেতাম, তো বাড়ির আদার্স লোকেরা বলতো আমার জন্য দার্জিলিং থেকে এটা নিয়ে আসবি, ওটা নিয়ে আসবি। তো এখন বড় হয়ে বুঝতে পারছি সব কিন্তু কেনা হতো এই হংকং মার্কেট থেকে। তো আমাদের প্রত্যেকেরই যারা ছোটোবেলার স্মৃতি মনে আছে, তারা প্রত্যেকেরই মনে থাকবে যে বাবা মা যার সাথেই যাই, আমরা প্রত্যেকেই কিন্তু হংকং মার্কেট থেকে কিছু না কিছু কিনে আনতো বাড়ির লোকেরা, যারা যেত তারা বাড়ির অন্যান্য লোকেদের জন্য। এই বছর কি আমার একটু অভিজ্ঞতা কম হলো, যে দাম দর প্রচুর করতে হচ্ছে, প্রচুর দাম বেশি। আমি এবছর কিছু কিনিনি, খালি আমার ভাগ্নেদের জন্মদিন ছিল বলে ওদের জন্য বন্দুক কিনেছি, খেলনা, এছাড়া কারোর জন্য কিছুই কিনিনি, এর জন্য কিছু কিনিনি। তো হংকং মার্কেট এবং বিধান মার্কেট, দুটো মার্কেটে কিন্তু পাশাপাশি। আমি আগে জানতাম না, যে আমি জানতাম পুরোটাই হংকং মার্কেট, কিন্তু মার্কেটের ভেতর ওই দোকানগুলো সেটা কিন্তু হংকং মার্কেট, আর রাস্তার ওপর ফুটের ওপর যে দোকানগুলো সেটা কিন্তু বিধান মার্কেট। এই দুটো মার্কেট থেকে তোমরা কিন্তু কেনাকাটা, দার্জিলিংয়ের যা কেনাকাটা সেটা কিন্তু করতে পারো। যদি দার্জিলিংয়ে না কেনো, যদি পছন্দ হয় কিনে নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এছাড়া একটা আদার্স অপশান রয়েছে, সেটা কিন্তু হংকং মার্কেট, এখান থেকেও তোমরা কেনাকাটা করতে পারো। এর জন্য আমার একটা সাজেশান, যারা ফিরবে, বন্দে ভারতে যদি কারো ফেরার ইচ্ছা থাকে, আমি বলবো না, সেটা কারো চয়েস থাকে, বন্দে ভারত চড়ার অনেকেরই, বন্দে ভারতে ফিরতেই পারো। কিন্তু এই হংকং মার্কেট, বিধান মার্কেট,
এরপরে আমার ইচ্ছা রয়েছে আমি শুধু শিলিগুড়ি যাব, শিলিগুড়ি এক্সপ্লোর করতে। শিলিগুড়িতেও অনেক কিছু জায়গা রয়েছে যেগুলো দেখার, রামকৃষ্ণ মিশন রয়েছে, শিলিগুড়ির মন্দির রয়েছে, মদন মোহনের মন্দির, অনেক কিছু রয়েছে শিলিগুড়িতে, আমি শুনেছি। তো সেগুলো এক্সপ্লোর করতে আমি এরপরে কোনো একদিন যাব শিলিগুড়ি, শুধু শিলিগুড়ি ব্লগ করতে। তো সেটা যখন যাব তখন তো অবভিয়াসলি তোমাদের জানাবোই। তো এছাড়াও তোমরা যদি ফেরো এই হংকং মার্কেট বা মার্কেটিং করতে যদি তোমরা চাও, তাহলে চেষ্টা করবে ট্রেনটা দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস অথবা শিলিগুড়ি জাংশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এই তিনটে ট্রেনের মধ্যে রাখতে। তাহলে তোমরা হিউজ একটা টাইম পাবে, যেটা তোমরা কেনাকাটার জন্য ব্যাহত করবে। হ্যাঁ, কেনাকাটার জন্য ব্যাহত করবে। এখন মোটামুটি নেট আর অ্যান্ড্রয়েড ফোন সকলেই ইউজ করো। হোয়ার ইজ মাই ট্রেনটা প্রত্যেকেই মোবাইলে রেখো, তোমরা ট্রেনের সম্বন্ধে আপ টু ডেট কিন্তু পেয়ে যাবে। আর যেটা জানিয়ে রাখি সেটা হলো দার্জিলিং মেল কিন্তু একদম টাইম টু টাইম ছাড়ে। আমার বেলায় এইবার দেখলাম 3 মিনিট লেট করেছে, 7:33 ছেড়েছে, অর্থাৎ 3 মিনিট লেটে। কিন্তু ট্রেন মোটামুটি কিন্তু প্রত্যেকটা টাইমে ছাড়ে, ঢোকে এবং টাইমেই ছাড়ে, খুব বেশি লেট কিন্তু হয় না। কারণ তার আগে ট্রেনগুলো খুব বেশি দূর থেকে আসছে না, বামনহাট বা হলদিবাড়ি সব কিন্তু কাছে পিঠেই আছে। তো বেশি 2-4টে স্টেশন 1 থেকে 1.5 ঘন্টা আগেই কিন্তু আমাদের প্রত্যেক কটা ট্রেন কিন্তু ছাড়ে, শিলিগুড়ি বা এনজিপি থেকে যে ট্রেনগুলো আসে। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা একটু দূরে আছে এবং সরাইঘাটটাও দূরে রয়েছে, বাদবাকি যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু কাছে পিঠে ছাড়ে। এবার হলো দুটো বেস্ট ট্রেন, কলকাতায় ফেরার বেস্ট ট্রেন যদি বলতে হয় তো অবভিয়াসলি বলবো সরাইঘাট এবং দার্জিলিং মেল। দুটো কিন্তু পরপরই আসে, দার্জিলিং মেল আগে থাকে, তার পিছনে থাকে সরাইঘাট। সরাইঘাটটা হাওড়ায় ঢোকে আর দার্জিলিং মেল শিয়ালদায় ঢোকে। দার্জিলিং মেল হলো 5:30টার সময় ঢোকে আর সরাইঘাট হলো 5টার মধ্যে হাওড়া ঢোকে। তো যারা ভোরবেলা ঢুকতে চাও তারা কিন্তু এই দুটো ট্রেন অপশান আছে। আর তার আগে উত্তরবঙ্গ আছে, কিন্তু উত্তরবঙ্গ অনেকটাই আগে ঢোকে। আমি বলবো উত্তরবঙ্গটাকে বাইপাস করে তোমরা যদি সরাইঘাট বা দার্জিলিং মেল নাও, তাহলে কিন্তু টাইমটা কিন্তু এই শপিং করার জন্য একটা এক্সট্রা পেয়ে যেতে পারো। তো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যদি টিকিট না পাও তখন তো কাটতেই হবে, বাধ্য হয়। এছাড়া যদি কোনো টিকিট না থাকে তাহলে বন্দে ভারত তো রয়েছে। আর বন্দে ভারত আমি কেন চুজ করতে বারণ করি, তার কারণ আছে। বন্দে ভারতে অত টাইম কম, খাবার দেয়, লাক্সারিয়াস জার্নি করা যায়। কিন্তু বন্দে ভারতে যদি সকালে যাও, আমি গিয়ে পৌঁছাচ্ছি সকালে, যদি 6টা 6:30টার সময় আমাদের হাওড়া থেকে ছাড়ে, যারা কলকাতা শহরতলি বাইরে থাকো তাদের আরও অনেক ভোরবেলা উঠতে হবে, 3টে 3:30টার মধ্যে বেরোতে হবে সেখান থেকে, এসে তাদের হাওড়ায় পৌঁছাতে হয়। তো একটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সকালবেলা ছাড়া। আর রাত্রিবেলা ট্রেনগুলো ছাড়ার কিন্তু সুবিধা হলো কাজ বাজ করে মিটিয়ে নিয়ে সবাই সেদিনকার যদি কোনো অফিস যাত্রী থাকো তাদের কিন্তু এই অপশানটা থাকে যে তারা কাজ কমপ্লিট করে তারপরে গিয়ে ট্রেনে উঠুক। পদাতিক বা দার্জিলিং মেলে সেটা কিন্তু বেস্ট অপশান। 10:30, একটা 10:15 ছাড়ে আর একটা 11:30টায় ছাড়ে। তো এইটা হলো বেস্ট অপশান। আর একটা জিনিস, মানে আমার কাছে যতগুলো মনে আসছে সেগুলো তোমাদের জানিয়ে রাখি। বন্দে ভারত ছাড়ে শিলিগুড়ি থেকে হলো, এই এনজিপি থেকে ছাড়ে হলো 3টের সময়। আর হাওড়া ঢোকার টাইম হলো রাত্রি 10টা কি 10:30, এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই। কিন্তু আমি যেদিন ফিরছি দার্জিলিং মেল চেক করছিলাম, এই বন্দে ভারত হাওড়া ঢুকছে রাত্রির 11:15, এই 11:15, 11:30। এখন যারা কলকাতার মধ্যে থাকো তারা হয়তো কাছে পিঠে 200-250 টাকা ট্যাক্সি দিয়ে চলে গেলে, কিন্তু যারা শহরতলি বাইরে থাকো তারা যদি ট্রেন আরও লেট করে তখন। এবং আমি পরপর 2-3 দিনের চেক করছিলাম যে কখন ঢোকে, প্রত্যেক দিনই কিন্তু 11:30-12টার আগে বন্দে ভারত ঢুকছে না। যেমনি হাওড়া এনজিপি বন্দে ভারত ঠিক তেমনি হয়ে গেছে পুরী হাওড়া বন্দে ভারত, দুটোই একই তথৈবচ অবস্থা, দুটোই কিন্তু লেট করছে। বন্দে ভারতে এত প্রিমিয়াম টাইম রেল বলে, কিন্তু তারাও কিন্তু লেট করছে। তো রাত্রির হয়ে যাওয়াতে তোমাদের কিন্তু বাড়ি যাওয়াতে অসুবিধা হবে। তো আমি বলবো বন্দে ভারতকে বাইপাস করে যাও, অন্য যে কোনো ট্রেনে যাও। হ্যাঁ, যদি যাওয়ার ইচ্ছাটা খুব থাকে তাহলে যাও, দিনের দিন যেটা যাচ্ছ তোমরা কলকাতা থেকে শিলিগুড়ি বা কলকাতা থেকে এনজিপি, সেটা যদি বন্দে ভারতে করো তাও ঠিক আছে। তোমরা গিয়ে 3টের সময় যদি যাও তাতে হয়তো 3-4 ঘন্টা
টাইম রয়েছে 7টা-8টার মধ্যে তোমরা দার্জিলিং বা গ্যাংটক পৌঁছে যাবে, সেখানেও যাওয়া যায়, দিনটা কিন্তু নষ্ট, যেটা কিন্তু এই ট্রেনগুলোতে হয় না। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি ফোর্স করব না, কিন্তু আমার মতে বলে বন্দে ভারতকে বাইপাস করে পুরো জার্নিটা করা উচিত। টাকাটাও বেশি, আমি টাকাও বেশি দেবো এবং আমার দিনটাও লস হবে, সেটা আমার মতে বলে বুদ্ধিমানের কাজ হবে না। ফেরা আসা যতটুকু বলার আমি বললাম, আর যদি কোনো কিছু থাকে, আর মোটামুটি হোটেল বললাম, থাকা খাওয়া বললাম, সাইট সিন আমি আর বলছি না, কারণ সাইট সিনে আমি ব্লগে দেখিয়েছি কীভাবে কী করতে হবে, সেগুলো কিন্তু আমি সমস্ত ব্লগে আপডেট দিয়েছি, এবং কম খরচেও কিন্তু ঘুরে ফেরা যায়। আমার পুরো দার্জিলিং ব্লগ 6,120 টাকা, 120 মানে 6,100 টাকা মতো আমার খরচা হয়েছে পুরো দার্জিলিং 3 দিন 4 রাত্রি 5 দিনের ট্যুরে 6,100 টাকায় দার্জিলিং আমি ঘুরেছি। অনেকেই বলে যে দার্জিলিং খরচা বেশি, দার্জিলিং বাইপাস করে, 6,000 টাকায় একা দার্জিলিং ঘোরা। এটা যদি দুজন হতো, আমি যদি রুমটাকে শেয়ার করাতে পারতাম, তাহলে কিন্তু এইটাই কমে যেত, আমার 4 থেকে 4.5-এর মধ্যে হয়ে যেত। এই খরচাটা আমার অনেকটা বেশি লাগলো, কারণ আমি একা গেছি বলে 6,100 টাকা তাও আমি করে ফেলেছি। হ্যাঁ, আমি জার্নিটা স্লিপার করেছি, তাই জন্য আমার খরচাটা একটু কম লেগেছে। এটা যদি এসি করো তাহলে ধরো আরও 1,000-1,200 টাকা বেশি লাগবে, ওই 7,000 7,500 মতো লাগবে। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো দার্জিলিং নিয়ে সমস্ত আপডেট আমি দিলাম। এবার তোমাদের ব্যাপার, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো। এটা দার্জিলিং নিয়ে সতর্কবার্তা। এরপরেও আমি যেখানে যাব, যদি আমার কিছু চোখে পড়ে, আমি কিন্তু লাস্টে ভিডিও করে বানিয়ে দেবো। আমি আগেই বলেছিলাম এই দার্জিলিংয়ের খরচা সাপেক্ষ সমস্ত কিছু আমি পরে আপডেট দেবো। তো এলো আপডেট, আমার টোটাল 6,120 টাকা খরচা হয়েছে, আপ ডাউন মিলিয়ে, খাওয়া দাওয়া ধরে। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এটাই হলো দার্জিলিংয়ের শেষ পর্ব, সমস্ত আপডেট দিয়ে। তো দেখা হবে পরের জায়গা যেখানে যাব, তো আপডেট তো দেবই। টাটা, গুড বাই, সবাই ভালো থেকো।